আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। আসছে বিশ্ব ফুসফুসে ক্যান্সার দিবস। দর্শক, বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই দিবসটিকে পালন করে থাকি এবং এই যে ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের প্রবণতা এটি উদ্বেগজনক হারে বাড়ছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী। তবে কী কারণে এত ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এত ব্যক্তিরা এবং এক্ষেত্রে আমরা কি করে সচেতনতা বাড়াতে পারি? দর্শক, আজ আমরা কথা বলবো ফুসফুসে বিভিন্ন ধরনের জটিলতা এবং সেই সাথে ফুসফুসে ক্যান্সার নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসককে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন, সাবেক পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং যিনি প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং আমাদের সাথে আর উপস্থিত রয়েছেন ডাক্তার SM আব্দুল্লাহ আল মামুন, কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভার কেয়ার হসপিটাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ স্যার, খুব চমৎকার এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি, ফুসফুসে ক্যান্সার। সামনে তো ফুসফুসে ক্যান্সার দিবস আসছে, কিন্তু একটু জানতে চাই যে কি কারণে প্রতি বছর এই দিবসটিকে আমরা পালন করে থাকি এবং এবছরের প্রতিপাদ্য বিষয় কি? আসলে এই দিবসটা হচ্ছে ওয়ার্ল্ড লাং ডে, অর্থাৎ বিশ্ব ফুসফুস দিবস। এটা প্রতি বছরই 25শে সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে আপনার হেলদি লাং অ্যান্ড হেলদি লাইফ। আর এই দিবসটা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা সৃষ্টি করা এবং সচেতনতা বৃদ্ধি করা এবং দ্য ফিজিশিয়ানস এবং দ্য পেশেন্টস। আমরা যদি এই দিবসটাকে প্রপারলি পালন করি তাহলে আমাদের চিকিৎসকরা অনেকটা সজাগ হতে পারে রোগের ব্যাপারে। অ্যাট দ্য সেম টাইম আমাদের পেশেন্টরাও সজাগ হতে পারে যে ফুসফুসের কোন কোন রোগগুলো মরণঘাতী হচ্ছে, কোন কোনগুলো প্রিভ্যালেন্স বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমাদের চিকিৎসকরা জানতে পারে যে এই নতুন নতুন যে রোগগুলোর প্রিভ্যালেন্স বাড়ছে এগুলোর নতুন নতুন কী চিকিৎসা আমাদের দেশে আছে অথবা ওয়ার্ল্ড ওয়াইড কী ধরনের চিকিৎসা হচ্ছে। পাশাপাশি এই চিকিৎসার ডায়াগনোসিস করার জন্য এই রোগগুলো কী কী নতুন নতুন প্রযুক্তি আসছে। অর্থাৎ অ্যাজ এ হোল এটার মূল উদ্দেশ্যই হচ্ছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পেশেন্টস অ্যান্ড দ্য ডক্টরস। নিশ্চয়ই, খুবই চমৎকার স্যার। এই যে বিশ্ব ফুসফুসে দিবস কিংবা ওয়ার্ল্ড লাং ডে আমরা সেলিব্রেশন করছি, একটু জানতে চাই যে স্যার তো খুবই চমৎকারভাবে বললেন, কিন্তু ফুসফুস দিবস পালন করার যে প্রেক্ষাপটটা, এত প্রতি বছর বছর এই রোগগুলো কী কারণে বাড়ছে এবং এর মূল উদ্দেশ্যটা আসলে কি? ধন্যবাদ ডক্টর জ্যোতি আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর আমাদের দর্শক শ্রোতাকে। আমরা জানি আমাদের আল্লাহ তাআলা অনেকগুলো অর্গান দিয়েছে, যেমন আমাদের ফুসফুস বা লাংস, হার্ট, কিডনি, ব্রেন, এগুলো দিয়ে আমাদের শরীরটা চলে এবং আমাদের একটা শরীর একটা যন্ত্রের মতো। তবে আপনারা যদি চিন্তা করেন দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানটা কিন্তু লাংস। যে ফুসফুসটা আমাদের অনবরত কর্মরত আছে আমরা যতক্ষণ জীবিত আছি, অন্যান্য অর্গানগুলো কিন্তু রেস্ট পায় এবং সেগুলো ওয়েল ইকুইপড এবং ওয়েল কেজড, সুরক্ষিত। কিন্তু আমাদের ফুসফুসটা প্রকৃতির সাথে যুক্ত। আমরা প্রতি মিনিটে 12 থেকে আমরা 16 বার শ্বাস নিই, শ্বাস ছাড়ি। সেটা আমার এই রুমের মধ্যে এসি রুমে নিচ্ছি, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। ফলে এটা পরিবেশের যে ওয়ার অ্যান্ড টিয়ার, পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা সবগুলো ফেস করতে হয় কিন্তু ফুসফুস। এই ফুসফুসটা যদি কোনো একটা মুহূর্তে শ্বাস বন্ধ করে দেয়, নেওয়া অক্সিজেন প্রবাহ বন্ধ করে বা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের শরীরটা অকেজ হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। কাজে সবচেয়ে যে জিনিসটা আমাদের শরীরকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করতেছে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন করতেছে, এবং এটা আনইন্টারাপ্টেড থাকতে হবে আমাদের জীবিত থাকার জন্য। সেই জন্য এই অর্গানকে ঠিক রাখা এবং এর জন্য যা প্রয়োজন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, এটার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের অন্যান্য যে আমাদের চিকিৎসকরা আমাদের চিকিৎসাগুলো দিয়ে থাকি, এগুলো অ্যাভেলেবিলিটি, এটা আমাদের সারা বিশ্বের 800 কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি আমাদের ফুসফুসকে সবল রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের পুরো শরীরটাই সুস্থ থাকবে। আর একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে পুরো সমাজটা সুস্থ থাকবে, পুরো সমাজটা সুস্থ থাকলে সারা বিশ্বই সুস্থ থাকবে। এই জন্য এই বিশ্ব ফুসফুস দিবসটা প্রতি বছর পালন করা অতি প্রয়োজনীয় বলে আমি মনে করি। একদমই, খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে রোগী দেখছেন এবং এই জায়গায় আপনি আমাদের সবার আইডল আমরা মনে করে থাকি, তো সাধারণত কী কী ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে? আমরা যদি
ভাগ করি ফুসফুসের রোগগুলো দু ধরনের, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেমন অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এগুলো হচ্ছে কমন। আর কমিউনিকেবল ডিজিজের মধ্যে টিউবারকুলোসিস আর রেসপিরেটরি ইনফেকশন, বিশেষ করে নিউমোনিয়াটা হচ্ছে কমন। এই 5টা ডিজিজকে এখন বলা হয় বিগ 5 ডিজিজের মধ্যে আনা হয়েছে, কারণ এই 5টাই কিন্তু মোস্ট অফ দ্য রেসপিরেটরি সেক্টরটাকে কভার করে। এবং আমাদের দেশে যে পেশেন্টগুলো আসে তারা কিন্তু এই 5টার যে কোনো একটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের পেশেন্টরা কিন্তু এই 5টা ডিজিজের কোনোটাতে আর্লি ডাক্তারের কাছে আসে না, তারা বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিকেটেড অবস্থায় আসে। অর্থাৎ আমরা যদি অ্যাজমা এবং সিওপিডির কথা চিন্তা করি, তারা কিন্তু আর্লি অ্যাজমা সিওপিডি পেশেন্টের কাছে ডাক্তারের কাছে আসেন না, আসে পরের দিকে, যে কমপ্লিকেশন যে বললেন। সেখানে হচ্ছে নিউমোনিয়ার কথা যদি আমরা চিন্তা করি, আর্লি নিউমোনিয়া নিয়ে কেউ প্রেজেন্ট করেন না। একদমই। অ্যাট দ্য সেম টাইম যদি ক্যান্সারের কথা চিন্তা করি, স্টেজ 1-এ খুব রেয়ারলি পেশেন্ট ডাক্তারের শরণাপন্ন হন, মেনলি স্টেজ 3-4-এ গিয়ে আসেন। আর টিউবারকুলোসিসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেশেন্টরা হয়তো ফাইব্রোসিস নিয়ে আসছে অথবা বুকে পানি নিয়ে আসছে, অর্থাৎ অ্যাডভান্স টিউবারকুলোসিস নিয়ে। অর্থাৎ আমাদের দেশে সিনারিও হচ্ছে যে যেই ডিজিজগুলো আমরা সাধারণত অ্যামং দ্য পপুলেশনে দেখে থাকি, সবগুলো পেশেন্টই আমাদের দেশে বেশ লেট প্রেজেন্টেশন নিয়ে ডাক্তার শরণাপন্ন হয়। এবং এই শরণাপন্ন হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই অ্যাওয়ারনেসের অভাব। এবং এই অ্যাওয়ারনেসটা জাগাতে হলে এই যে মামুন যেটা বললেন যে ফুসফুস দিবস, এই ফুসফুস দিবসটা কিন্তু করা হয়েছে ওই জন্যই, শুধু একদিন করে এখানে সীমাবদ্ধ রাখলে হবে না, একদিন আমরা করব টু মেক অ্যাওয়ার, বাট রেসপিরেটরি ফিজিশিয়ান যারা আছে তাদের জন্য প্রতিদিনই তো ফুসফুস দিবস। একদমই। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এই ফুসফুস দিবসটাকে যদি আমরা শুধু আজকে করে বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা হবে না। এটা আজকে করার উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট এ ভাইব, দেন উই ক্যান এডুকেট আওয়ার পেশেন্টস অ্যান্ড উই ক্যান টেক দ্য হেল্প অফ দ্য মাস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া টু গেট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পপুলেশনস। নিশ্চয়ই স্যার, এই যে প্রাথমিক অবস্থায় রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না, তারই ধারাবাহিকতায় তো ফুসফুস দিবসটি আমরা পালন করছি, কিন্তু প্রাথমিক অবস্থায় যাতে রোগীরা আমাদের শরণাপন্ন হয়, চিকিৎসকদের কাছে যায়, এজন্য আমরা তো অ্যাওয়ারনেস বিল্ড আপ করার উদ্দেশ্যে এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি। গভর্নমেন্ট বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। একটু জানতে চাই যে আসলে প্রাথমিক অবস্থায় কাশি কি কেবলমাত্র উপসর্গ, নাকি বিভিন্ন ধরনের রোগগুলোর মধ্যে আরও বাড়তি করে উপসর্গ থাকতে পারে? আমি যদি ইন্ডিভিজুয়াল ডিজিজের ক্ষেত্রে একটু চিন্তা করি, আমরা যদি অ্যাজ এ হোল রেসপিরেটরি ডিজিজগুলোই বলি, তাহলে কাশিতে একটা উপসর্গ আছেই। পাশাপাশি কারো জ্বর থাকতে পারে, লম্বা সময় লং পিরিয়ডের জন্য জ্বর থাকতে পারে, কারো বুকে ব্যথা নিয়ে আসে, কেউ শ্বাসকষ্ট হতে পারে, কারো আপনার কাশির সাথে রক্ত যেতে পারে। সুতরাং এই প্রেজেন্টেশন তো ডিপেন্ড করবে টাইপ অফ দ্য ডিজিজের উপরে। নিশ্চয়ই তাই। এবং এই ডিজিজের তীব্রতা যত বেশি হবে, সিমটম তত বেশি হবে। সুতরাং আমাদের যদি কোনো পেশেন্টের কাশি বেশ দীর্ঘদিন থাকে, তার যদি ওজন কমে যায়, অথবা সে যদি খেতে না পারে, অথবা যদি সে মনে করে যে তার সন্ধ্যার সময় জ্বর আসছে, তাহলে তো উচিত তার নিকটস্থ হসপিটালে, যে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে গিয়ে চিকিৎসায় শরণাপন্ন হয়। একটা জিনিস হচ্ছে যে আমাদের হেলথ সেক্টরে কিন্তু উপজেলা ইউনিয়ন লেভেল পর্যন্ত কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে। শুধুমাত্র নিয়ম হচ্ছে সচেতন হওয়ার জন্য। যদি পেশেন্ট সচেতন হয়ে হেলথ কমপ্লেক্সেও যায়, তাহলে কিন্তু আর্লি ডায়াগনোস করা সম্ভব। এর জন্য খুব অ্যাডভান্স টেকনোলজি দরকার হয় না। আর আমি মনে করি যে হেলথ কমপ্লেক্সগুলোতে যে ফ্যাসিলিটি আছে, চেস্ট এক্সরে যেটা হয়, সেটাও এনাফ টু ডিটেক্ট আর্লি। হয়তো অত আর্লি ডিটেকশন হবে না, বাট এটা সম্ভব। নিশ্চয়ই। একটু স্যার আপনার কাছে জানবো যে এই যে ফুসফুসে বিভিন্ন ধরনের রোগগুলো হচ্ছে, মানে আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা? আচ্ছা, আমাদের স্যার প্রফেসর আলী হোসেন স্যার আমার কিন্তু শিক্ষক করি, আমি ধন্য যাবে তার পাশে বসে কথা বলছি। স্যারের প্রথম দিকের স্টুডেন্ট আমি, যে কথাগুলো স্যার বললেন, এই আমাদের যে 5টা লাং ডিজিজ কথা, এটা কিন্তু এখন মানুষের মাঝে আমাদের দেশে অনেক সচেতনতার সৃষ্টি হয়েছে আমাদের অ্যাক্টিভিটির কারণে। আমাদের লাং ফাউন্ডেশন থেকে শুরু করে অন্যান্য অর্গানাইজেশনগুলো মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করা হয়েছে। তো এখন আমাদের কাছে যে পেশেন্টগুলো আসবে আর কি, হ্যাঁ, আপনার প্রশ্নটা আপনার একটু আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, যে কোনো ব্যক্তি নাকি বিশেষ কোনো ব্যক্তি? আচ্ছা, যে জিনিসগুলো হচ্ছে ফুসফুসের অসুখটাকে আমরা দুভাগে বিভক্ত করা হলো। একটা হচ্ছে ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ, বা কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজিজ। যেগুলো কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে যেগুলো ইনফেক্টিভ, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং টিউবারকুলোসিস দিয়ে যেগুলো হচ্ছে, এগুলোতে স্বাভাবিকভাবেই যারা ভালনারেবল গ্রুপ, তারা বেশি এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যারা যেমন আমাদের ভাইরাল ইনফেকশন কমিউনিটিতে খুব হচ্ছে, যে কোনো অবস্থায় যে কোনো মানুষ ইনফেক্টেড হতে পারে, বাট আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বিধায় আমরা এদেরকে ট্যাকল করে আমরা আমাদেরকে শরীরটাকে সুস্থ রাখি এবং বেঁচে থাকি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারা এগুলোতে সহজ আক্রান্ত হয়। পাশাপাশি
অ্যাজমা, সিওপিডি, আমরা দুটো অসুখ যদি চিন্তা করি, খুব ইম্পর্টেন্ট একটা অসুখ আমাদের ফুসফুস। তার মধ্যে মূলত অ্যাজমাটা কিন্তু একটা পারিবারিক বা বংশগতভাবে আসা অসুখ। মোস্টলি 95% ক্ষেত্রে আমরা এটা একটা জেনেটিক্যালি প্রিডিসপোজ কন্ডিশন বলি। সারা পৃথিবীতে এই 800 কোটির মধ্যে প্রায় 30 কোটি মানুষ আছে, বাংলাদেশে 1 কোটি 10 লক্ষের মতো মানুষ। তারা কিন্তু পারিবারিকভাবে এটা পেয়ে আসছে, এবং যে পরিবারে অ্যাজমার পেশেন্ট আছে তার পরিবারের অন্য সদস্যদের প্রায় 50% বা মোর দেন 50% এইভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে অ্যাজমার সহজ উপায় হলো যে চেনার উপায়, যারা শ্বাসকষ্ট এখনও হয় নাই কিন্তু হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, সিম্পলি এই 3টা সিমটমকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে খুব বেশি গুরুত্ব দিই। যাদের এগুলো আছে এবং তারা ফ্যামিলি হিস্ট্রি আছে, তারা কিন্তু অ্যাজমা পেশেন্ট আমরা সহজেই আমরা চিনতে পারি। পাশাপাশি সিওপিডি আর একটা ইম্পর্টেন্ট পেশেন্ট, মানে রোগ, যেখানে ক্রনিক ব্রঙ্কাইটিস নামে মানুষের কাছে বেশি পরিচিত। তার অন্যতম কারণ হচ্ছে ধূমপান। তবে সাম্প্রতিক গবেষণা আমরা দেখতে পাচ্ছি যে ধূমপানকে আমরা অনেক কষ্ট করে, অনেক ক্যাম্পেইন করে, ব্যান্ডিং করে ধূমপান কমে নিয়ে আসার পরও কিন্তু সিওপিডির প্রবণতা কমতেছে না। তখন আমাদের বিজ্ঞানীরা এটার প্রতি করে দেখা গেল পরিবেশ দূষণের মাত্রা ধীরে ধীরে যা বাড়ছে, ফলে এটা আর কমানো যাচ্ছে না। পরিবেশ দূষণটা এবং স্মোকিং, এই দুটোর শিকার যারা আর ভালনারেবল গ্রুপ, এই দুটো শিকার, তারা কিন্তু সিওপিডি রোগে ভুগছে। আর লাং ক্যান্সার যেটা, এটা আসলেই আনসার্টেইন একটা জিনিস। এটা কার হবে এটা আসলে একটা অনেক ক্ষেত্রে আমরা নির্ধারণ করতে পারি না। তবে রিস্ক ফ্যাক্টরের মধ্যে তো একটা স্মোকিং একটা আছে, এছাড়াও যারা নন স্মোকার গ্রুপ তাদেরও লাং ক্যান্সার হচ্ছে। সো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমরা কারা ভালনারেবল গ্রুপ, যেটা হলো যে ইনফেক্টিভ যেগুলো, যারা যেমন টিবির পেশেন্ট যারা আক্রান্ত হবে, তারা সাধারণত আমাদের স্পেক্ট্রাম যারা একটা লোয়ার সোশিওইকোনমিক গ্রুপ তারা হয়, এছাড়াও মিড অ্যান্ড আপার গ্রুপের মধ্যে আমরা পাচ্ছি। তার মানে বিভিন্ন রোগগুলোর ক্ষেত্রে আক্রান্তের ঝুঁকিতে কারা হবে এই বিষয়গুলো আসলে প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলতে পারি ধূমপান, মদ্যপান কিংবা পরিবেশ দূষণ, ধূমপান। আমরা যদিও ওয়াইন বা মদ্যপানটাকে আমাদের ক্ষেত্রে, আমাদের লাং ডিজিজের ক্ষেত্রে খুব বেশি জরুরি ভিত্তিতে দেখি না, আমরা মূলত ধূমপান এবং পরিবেশ দূষণটাকে গুরুত্ব দিই। পাশাপাশি হচ্ছে আমাদের ওভারক্রাউডিং। ওভারক্রাউডিং ইজ দ্য মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট। আমাদের এত জনসংখ্যার দেশ, আমরা যেখানেই যাচ্ছি অসংখ্য মানুষের, যখন একটা মানুষের একটা ইনফেক্টিভ ডিসঅর্ডার থাকে, বিশেষ করে ভাইরাল ইনফেকশনগুলো থাকে, তাহলে সহজেই পাশের একজনের মধ্যে সংক্রামিত হয়। একটা বাচ্চা স্কুল থেকে সে একটা ইনফেকশন নিয়ে আসছে, মসজিদে শুক্রবারে আমরা নামাজে যাচ্ছি, সেখান থেকে আমি এটা ইনফেক্ট করতে পারি। আমি একটা জায়গায় বিয়ের প্রোগ্রামে গেলাম, সেখান থেকে ইনফেক্ট করতে পারি। এই যে সংক্রমণের ঝুঁকিগুলোকে এড়ানোর জন্য প্রাথমিক অবস্থা সচেতনতা বৃদ্ধি করা জরুরি। অবশ্যই আপনি বিষয়গুলো স্যার জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। দর্শক, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের। জি দর্শক, আমরা শুনছি। কি সমস্যা বলুন, নাম বলুন এবং বয়স কত? আব্দুল জলিল, পাবনা থেকে বলছি। জি, পাবনা থেকে বলছেন, কি সমস্যা? একটু ভলিউম বাড়িয়ে কথা বলতে হবে আপনার। শীতের দিনে শীতের আগমন হচ্ছে, কাশি বেড়ে যাবে। শীত আসছে এবং কাশি বেড়ে যাচ্ছে, কোন সময়টাতে বাড়ছে? জি জি, শীতের আগমন আস্তে আস্তে শুরু হয়ে যাবে। জি, আমরা বিষয়টি বুঝতে পেরেছি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার যাবতীয় বলছিল দর্শক যে শীত আসলে ওনার কাশি বাড়ে এবং শ্বাসকষ্ট হয়। এটা তো ডেফিনেটলি উনি ওনার বয়স যদিও বলেননি, শীতে আমাদের সে কাশি বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাজমা অ্যাটাক হয়। আমরা একটা টাইপ অফ অ্যাজমা বলি কফ ভেরিয়েন্ট অ্যাজমা, যেটা শীতে হয়, এমনি ব্রঙ্কেল অ্যাজমা শীতে হয়, ইভেন ক্রনিক ব্রঙ্কাইটিস যেটা ডাক্তার মামুন বললেন সেটাও কিন্তু শীতে বাড়ে। এবং এই বাড়ার মেইন কারণটা হচ্ছে বাতাসের যে শুষ্ক আবহাওয়া তৈরি হয়, ধুলাবালির পরিমাণটা বেড়ে যায়, আর আমাদের যে টেম্পারেচার যে ফ্লাকচুয়েট করে, এই টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে যে আমাদের রেসপিরেটরি নার্ভ এন্ডিংগুলো স্টিমুলেট হয়, এগুলো মিলেই কিন্তু শীতে কাশিটা বেড়ে যায়। সুতরাং যাদের শীতে কাশি বাড়বে তাদের প্রধান কাজ হচ্ছে, যদি শুধু শীতেই বাড়ে, শীতের 1 মাস আগে থেকে তার যে ক্রনিক ডিজিজটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি এই এনভায়রনমেন্টটাকে অ্যাভয়েড করতে মাস্ক পরতে পারে সে। আর থার্ড হচ্ছে যে আমরা এই পেশেন্টদেরকে কিছু ভ্যাকসিনের জন্য এনকারেজ করি, স্পেশালি ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, এসব ভ্যাকসিন নিতে বলি। এগুলো নিয়ে ফেললে শীতে, এবং যদি প্রপার সে তার রোগটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার কাশি অবশ্যই হবে না। উনি যে কথাটা বললেন শীতের শুরুতে কাশি, এটা নিশ্চিতভাবে বলা যায় যে এদার ক্রনিক ব্রঙ্কাইটিস অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই দুটাই কিন্তু শীতের শুরুতে বেড়ে যায়। এবং আবার যখন শীত শেষ হয়, শীতের সিজন যখন চেঞ্জ হয়, তখন আবার শুরু হয় এই প্রিভ্যালেন্সটা। মানে শুরুতে একবার হবে, আবার যখন শেষের দিকে যদি নিয়ন্ত্রণ না রাখেন।
নিয়ন্ত্রণ থাকে তাহলে শীতের শুরুতেই হবে না। ওনার যে কাশিটা হচ্ছে ড্রাই কাশি, যেটা শীতের শুরুতে হয়, এটা মোস্ট লাইকলি দুটার মধ্যে যে কোনো একটা টাইপ হতে হবে। স্যার এই যে এই সময়টাতে অনেকেরই এই ধরনের কমপ্লেইন থাকে যে শীত শুরু হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আর রাতের দিকে অনেক বেশি কাশি বেড়ে যায়, সেই সাথে শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে। এই সমস্যাগুলো কি আমরা এই দুটো রোগকে ডায়াগনোসিস করতে পারি? অ্যাজমাতেই কিন্তু বিশেষ করে মিডনাইট কফিং শুরু হয়ে যায়, আর্লি মর্নিং এ শ্বাসকষ্ট হয়, আর ব্রঙ্কাইটিসের তো কাশি কম বেশি সবসময় থাকে। এবং শীতের কারণে প্রভাবে বাড়ার একটা কারণ হচ্ছে আমাদের যখন বাইরের টেম্পারেচার যখন কমে যায়, আমরা তো নিঃশ্বাস নিচ্ছি এবং সেটা কোল্ড এয়ারই আমরা নিচ্ছি। আর কোল্ড এয়ার যখন আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে, তখন যখনই ঠান্ডা বাতাস যায় আমাদের নার্ভ এন্ডিং স্টিমুলেট হয়, তখনই কাশিটা শুরু হয়। আচ্ছা আচ্ছা। এট দ্য সেম টাইম স্টিমুলেট হওয়ার কারণে এয়ারে ব্রঙ্কোস্পাজম হয়, তখন শ্বাসকষ্ট হয়। সুতরাং যাদের এই ধরনের প্রবণতা থাকে তাদের প্রথম কথা হচ্ছে কোল্ডটাকে অ্যাভয়েড করতে হবে, গরম কাপড় পরতে হবে, প্লাস অসুখটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, একদম তাহলেই সে ভালো থাকবে। একদম। এবং এটা কি স্যার কোনো ক্রনিক ডিজিজ আমরা বলতে পারি? যেমন তা তো বছরে অন্যান্য সময় হচ্ছে না, হঠাৎ করে গিয়ে এই সিজনটাতে শুধু এটা তো ক্রনিক ডিজিজ, এটা ক্রনিক ডিজিজ কিন্তু সিজনাল ভেরিয়েশনের জন্য হচ্ছে। সুতরাং পার্থক্য হচ্ছে যে যাদের সিওপিডি থাকে তাদের কিন্তু রাউন্ড দ্য ইয়ার কম বেশি কাশি থাকবে, বাট উইন্টারের প্রকটটা বেড়ে যায়। আচ্ছা। আর যাদের সিজনাল অ্যাজমা থাকে তাদের শীতে পারে, আবার যাদের পেরিনিয়াল অ্যাজমা তাদের রাউন্ড দ্য ইয়ার থাকে। আচ্ছা। ডিপেন্ড করছে তার কোন টাইপটা হলো। তার মানে অবশ্যই এই দর্শককে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং ফাইন্ড আউট করাটা এটা জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন নাই, ওনার পাবনাতে যে ওনার যে হেলথ কমপ্লেক্স আছে সেখানে গেলে এটা ডায়াগনোজ করা সম্ভব। আচ্ছা। এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের যে উপজেলা লেভেলে যে যারা আছেন ওরা কোয়াইট এফিশিয়েন্ট এটা চিকিৎসা দেওয়ার একদমই জন্য। তাই। সমস্যা হচ্ছে আমাদের পেশেন্টরা ওই সেখানে গিয়ে যেতে চায় না, তারা ভাবে যে হয়তো তার রোগটা ধরা পড়বে না। আসলে আমাদের যে চিকিৎসক যারা আছে উপজেলা লেভেলে তারা কনফিডেন্ট এবং এফিশিয়েন্ট টু ডায়াগনোজ দিস সর্টস অফ কাশি। এর জন্য কিন্তু ভিড় করে আরেকজনের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি মনে করি যে উনি যে পাবনায় আছে, পাবনায় থেকে উনি যে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায় এবং সেখানে যে চিকিৎসক তার স্বর্ণপন্ন তাই ইনস্ট্রাকশন মেনে চললে অবশ্যই ওনার কাশি কমে যাবেন। নিশ্চয়ই, অবশ্যই দর্শক সচেতন হবেন। স্যার একটু জানতে চাই, যেহেতু আমরা অ্যাজমার মধ্যে আছি, অ্যাজমার উপসর্গগুলো আসলে প্রাথমিকভাবে কি রকম হতে পারে এবং কখন আমরা একেবারে অ্যাজমা বলবো, কখন ক্রনিক অ্যাজমা বলবো? খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এটা নিয়ে মানুষের মাঝে এত কনফিউশন। মানে অ্যাজমা ডায়াগনোসিসটাই কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। যদি অ্যাজমা ডায়াগনোসিসটা আর্লি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সহজ হয়। আমরা অপেক্ষা করি কোনো একদিন মানুষের শ্বাসকষ্ট হাঁপাইতে হাঁপাইতে শ্বাসকষ্ট ইমার্জেন্সিতে আসলো, সেদিন তার ডায়াগনোসিস হলো অ্যাজমা এবং মনে করা হলো যে তার অ্যাজমা হয়েছে। তারপরে শ্বাসকষ্ট চলে গেল, মনে করা হলো যে অ্যাজমা ভালো হয়ে গেছে। এই যে একটা কনসেপ্ট, এটা সাধারণ মানুষের মধ্যে এবং অনেক চিকিৎসকদের মাঝেও এই জিনিসটা প্রবণত। কিন্তু অ্যাজমা কিন্তু এরকম কিছু না। যে সময় তার শ্বাসকষ্ট হলো এটাকে আমরা বলবো অ্যাজমা অ্যাটাক, আক্রমণ। আমরা যদি একটা বাইরে রাস্তা হাঁটার সময় একটা ছিনতাইকারী আমাকে স্টেপ করে যেমন আক্রান্ত হলাম, আবার এক সময় এটা থেকে আমি ওভারকাম করে যাব, এই সময়টা আমার একটা দুঃসহ অবস্থা গেল। ঠিক অ্যাজমার মতো অ্যাজমা যখন অ্যাটাক হলো তারপরে হলো, কিন্তু সারা বছরই কিছু প্রি মনিটরিং সিমটম তার থাকবে এবং মার পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই কিন্তু আমরা তাকে চিনতে পারবো যেটা অ্যাজমা পেশেন্ট। আচ্ছা আচ্ছা। সেটা সিমটমগুলো কীরকম? ভেরি সিম্পল থিং হচ্ছে হাঁচি। যে মানুষগুলোর ঠান্ডা বা গরম, ধুলাবালি, ধোঁয়া, গন্ধ, চেঞ্জ অফ ওয়েদার, চেঞ্জ অফ টেম্পারেচার এগুলোতেই ইভোক করে, শ্বাসনালী উত্তপ্ত হলে হাঁচি পায়, তার মানে তার শ্বাসনালীটা সংবেদনশীল। আর যার শ্বাসনালীটা সংবেদনশীল তার পুরো নাক, চোখ, ত্বক এগুলো সংবেদনশীল, অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো থাকে। এবং দিজ আর দ্য অ্যাজমা ফ্যামিলি। তখন আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি নিই, তার মা অথবা বাবা যে কোনো একজনের মধ্যে আমরা পাবো, বাবার যদি হয় বাবার বংশে আবার আমরা পাবো। এইভাবে একটা পুরো অ্যাজমা ফ্যামিলি একটা আমরা সর্ট আউট করতে পারবো। এখান থেকে আমরা ধরে নিতে পারবো দিস ইজ দ্য অ্যাজমা চাইল্ড। এবং পিডিয়াট্রিশিয়ান যারা আমাদের শিশু বিশেষজ্ঞ, ইনারাই সবচেয়ে কিন্তু করা উচিত, তারা এটা ডায়াগনোসিস, মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেখানে মিসড হয়ে যায়। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি। এই যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা ডায়াগনোসিসের নিয়মগুলো কি এবং কিভাবে আমরা বুঝবো বা অভিভাবকরা কিভাবে সচেতন হবেন আমরা স্যার জানবো, কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমি দিনাজপুর থেকে আলমগীর বলছিলাম। জি আলমগীর, আপনার সমস্যাটা কি বলুন। বয়স 32 বছর। জি বলুন। তো আমার ডান বগলের নিচের অংশে ব্যথা করে এবং হাত মাঝে মাঝে অবশ হয়। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বুকের ছবি উঠেছিল, বলতেছে তোমার ফুসফুসের সাইড দিয়ে একটু সাদা হয়েছে, ওষুধ খেলে ছেড়ে যাবে। তো ওষুধ দিয়েছে, আমি খাচ্ছি, কিন্তু ওই ব্যথাটা মাঝে মাঝে একটু হয়।
বুকের হলো হাতের মানে ডান হাতের বগলের নিচে, আচ্ছা। এবং হাতটা একটু অবশ অবশ মনে হয়। এখন আমার করণীয় কি? জি, দর্শক আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটি কি কারণে হচ্ছে, এটার জন্য আসলে কোথায় যাবেন এবং কতটুকু সচেতন হওয়া জি, জি। প্রয়োজন আমরা বিস্তারিত আলোচনা করব। তবে স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিল, তিনি বলছিলেন যে তার বুকে একটু ব্যথা এবং বগলের নিচে একটা ছোট্ট গোটার মতো হয়েছে এবং যেটি উনি পরীক্ষা করিয়েছেন, পরীক্ষায় কিছু একটা ধরা পড়েছে। স্যার, এই যে সমস্যাগুলো, এগুলোর জন্য উনি কার কাছে যাবেন, কি করবেন, একটু সংক্ষিপ্ত বিষয়টি নিয়ে কি বলার আছে? উনি যেটা বলেছে, ওনার লাঙে একটা অপাসিটি দেখা গেছে, রাইট সাইডে চেস্টে একটু পেইন আছে। এই অপাসিটিটা তো আমরা সাধারণ নিউমোনিয়াতে হয়, এবং নিউমোনিয়া যখন প্লুরা ইনভলভড হয় তখন নিঃশ্বাসের সাথে পেইন করে। তো এই নিউমোনিয়ার চিকিৎসার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলেই চিকিৎসার সমাধান সম্ভব। কথা হচ্ছে যে এই নিউমোনিয়া যদি দীর্ঘমেয়াদী হয়, চেস্টেক্সে একটা সাফিসিয়েন্ট পিরিয়ডের অ্যান্টিবায়োটিক দেওয়ার পর এটা রিজলভ না করে, এটাকে আমরা নন রিজলভিং নিউমোনিয়া। নন রিজলভিং নিউমোনিয়ার যদি কারণ খুঁজতে হয় তাহলে দেখতে হবে যে ওটা অন্য কোনো কারণে কিনা। অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে একটা কারণ হতে পারে টিউবারকুলোসিস, আর একটা কারণ হচ্ছে ম্যালিগন্যান্সি, ক্যান্সারের জন্য হয়। তো এটা বলার জন্য তো উনি যে কথা বলছেন যে কিছু সময় লাগবে, অর্থাৎ ওনাকে একটা কোয়াইট রেশনাল পিরিয়ড অফ অ্যান্টিবায়োটিক খেতে হবে, তারপর আবার এক্সরে করে দেখতে হবে যে অপাসিটিটা কমে আসলো কিনা। যদি কমে আসে তাহলে এটা রিজলভ করতে তো 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে, চলে যাবে। আর যে তারপরেও থেকে যায় তাহলে অবশ্যই একটা সিটি স্ক্যান করা উচিত, এবং দরকার হলে কোর বায়োপসি করা উচিত, ব্রঙ্কোস্কোপি করা উচিত। এগুলো ডিপেন্ড করবে যে নিউমোনিয়াটা লাঙের কোন পার্টে আছে, সেন্ট্রালি আছে না পেরিফেরি আছে, এটা চিকিৎসক নিজেই নির্ধারণ করবে। এখন ওনার উচিত হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে চিকিৎসককে দেখানো, চিকিৎসক ওই ওনার এক্সরে দেখে ওনাকে দেখে চিকিৎসা দিয়ে দেবে। তারপর হয়তো আবার কিছুদিন পর যেতে বলবে, গিয়ে যদি চিকিৎসক আবার নতুন করে এক্সরে করে দেখে যে ওনার নিউমোনিয়াটা সেরে গেছে তাহলে তো খুবই ভালো। আর থেকে যায় তাহলে চিকিৎসক সেই হিসাবে তাকে হয়তো বলবে যে আমাদের এখানে এই ফেসিলিটিটুকু নাই, আপনি হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে কোথাও গিয়ে বাকিগুলো করিয়ে নেন। নিশ্চয়ই, অবশ্যই রোগীটি আপনার এই তথ্যের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। স্যার, আমরা যে বিষয়টিতে ছিলাম বিরতির আগে, যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা কিভাবে সেটি কোন উপসর্গের মাধ্যমে ডায়াগনোসিস করব? আপনি বলছিলেন ছোট বাচ্চাদের কথা, অভিভাবকরা কিভাবে সচেতন ছোট হবে? বাচ্চাদের থেকেই আমাদের যাত্রা শুরু। যেহেতু অ্যাজমাকে একটা অসুখ না বলে যদি আমরা একটা কন্ডিশন বলি তাহলে বুঝতে ভালো হবে। এটা জানে স্ট্যাটাস অফ এ পারসন বা কন্ডিশন, যেটা লাইফ টাইম সেটাকে ক্যারি করবে, বাট স্বাভাবিক জীবনযাপন করবে, এটাই অ্যাসপেক্টে। যদি এটাকে সে ম্যানেজ করতে না পারে তখন তার কষ্ট হবে। কাজে অ্যাজমা মানে হচ্ছে আমাদের শ্বাসনালীর সংবেদনশীলতা। ছোট বাচ্চা যখন মার পেট থেকে জন্ম নিচ্ছে, সে জেনেটিক্যালি প্রিডিসপোজ, তার কিন্তু এই প্রবলেমগুলো থাকবে। যেমন ছোট থেকেই তার নাক বন্ধ থাকবে, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, অ্যালার্জি। এবং ভেরি বিগিনিং দেখা যায় ছোট বাচ্চা যখন মানে একদম জন্মের পরপরে মার বুকে দুধ খায়, যাদের অ্যাজমাটিক তারা একটানা দুধ খেতে পারে না, কিছু সময় পরপর মুখ সরিয়ে নেয়, কারণ তার সে নাকটা বন্ধ থাকে, মুখ দিয়ে আবার শ্বাস নেওয়ার কারণে এরকম হয়। সো এখান থেকেই বোঝার শুরু, যদি যার ইন্টেলিজেন্স থাকবে এখান থেকে বুঝবে। এরপরে দেখা যাবে সহজে বাচ্চাগুলোর নাকে পানি আসছে, সর্দি, নাক বন্ধ থাকতেছে, এবং যখনই এই নাকটা বন্ধ থাকে তখন তাকে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। তা আমরা জানি আমাদের নাকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা সুপার এয়ার কন্ডিশন। বাতাসটা যখন নাক দিয়ে ঢোকে, ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং, ডিসইনফেকশন, ফ্রেশ এয়ার আমরা পাই। যে বাচ্চাগুলো নাক বন্ধ, মাউথ ব্রিদিং করতেছে, সহজে তার শ্বাসনালীতে এইগুলো চলে যায়। বাতাসে অনেক কিছু আছে আমরা জানি না, যদি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস থাকলে চলে যাবে, এবং তার টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, ব্রঙ্কিয়াকটেসিস, এগুলো কিন্তু পরবর্তীতে আমরা যখন 15 বছরের পর থেকে আমাদের অ্যাডাল্ট ফিজিশিয়ান তাদের কাছে আসে এই বাচ্চাগুলো, তখন আমরা এগুলো পেয়ে থাকি। কিন্তু ব্যাগে এগুলোকে নিয়ে যেটা হয়েছে সেটা ট্রিটমেন্ট করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডটা যে তার হাইপার রেসপন্সিভনেস, তার অ্যাজমা ফ্যামিলি হিস্ট্রি না হয় না, তার নাকটা রাতে খোলা রাখা ইনশিওর করা হয় না। এই বাচ্চার ট্রিটমেন্ট হিসেবে মাকে আমরা শিখাই যে আপনার বাচ্চা রাতে নাকটা খোলা রাখা ইনশিওর করবে, ইটস এনাফ। তারপর দেখা যাবে তার সব কিছু কমে আসে। তো নাক খোলা রাখার জন্য অনেক ক্ষেত্রে বাচ্চাদের আমরা অ্যাডভাইস করি নর্মাল স্যালাইন ইরিগেশন করতে হয়, নেজাল সাকশন দিতে হয়, অ্যান্টিকনজেস্টেন্ট নেজাল ড্রপ বা স্প্রে দিতে হয়। এগুলো যদি দেওয়া হয়, আরেকটা ইম্পর্টেন্ট থিং বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে মাইটস, হাউস ডাস্ট মাইটস, মাইটস কন্ট্রোল ইন দ্য রুম।
আমরা এই যে রুমে এত বেশি ধুলোবালি থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না এবং সেটা আমরা পরবর্তীতে সেটা শ্বাসে চলে কতটুকু যাবে। ক্ষতির কারণ হতে পারে আমরা স্যার জানবো, কিন্তু একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। সিনিয়র অফিসার শফিক, দর্শক ক্যান্টনমেন্ট থেকে বলছি স্যার। জি জি, কি সমস্যা আপনার? স্যার আমার 12 বছরের একটা ছেলে সন্তান স্যার। জি এখন ওরে ওই যে শ্বাসকষ্ট আছে স্যার, শ্বাসকষ্টের বিভিন্ন সিমটম পরীক্ষা করাইছে স্যার, কিন্তু শ্বাসকষ্ট হওয়ার যে কারণগুলো স্যার ওইগুলো কোনো কিছু ধরা খায় না স্যার। আমার এক মেডিসিন স্পেশালিস্ট উনি বলতে যে সাইকিয়াট্রিক ডাক্তার দেখানোর জন্য স্যার। স্যার শ্বাসকষ্টের সাথে সাইকিয়াট্রিক ডাক্তারের কি সম্পর্ক স্যার একটু জানতে চাচ্ছি স্যার। জি দর্শক, আপনার সন্তানের বয়স 12 বছর বলছিলেন, তাই তো? জি স্যার, জি স্যার। সাইকিয়াট্রিক ডক্টর দেখাতে বলছে। সাইকিয়াট্রিক ডক্টর দেখাতে বলেছে স্যার, আপনি কি বলতে চান? না, এটা তো যিনি দেখেছেন উনি নিশ্চয় এক্সক্লুড করে নিয়েছেন যে ওনার সন্তানের মানে শ্বাসনালী রিলেটেড ডিজিজ, শ্বাসকষ্টের কারণ কিন্তু দুভাবেই হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হতে পারে যে ডিজিজের কারণে, আর একটা হচ্ছে ফাংশনাল মানে হচ্ছে যে বাচ্চা বলছে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ সে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অনেক বাচ্চা কন্টিনিউয়াস কেসে যাচ্ছে, কিন্তু যখন যে ঘুমিয়ে পড়ে তখন তার শ্বাসকষ্টও নাই, কাশিও নাই, আচ্ছা। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়। সুতরাং যেই চিকিৎসক দেখেছেন উনি নিশ্চয় যাচ করে দেখেছেন যে ওনার বাচ্চার যে পরীক্ষা নিরীক্ষাগুলো প্লাস ক্লিনিক্যালি যে ফাংশনাল মানে মানে অর্গানিক কোনো সমস্যা নেই, অর্থাৎ ইট ইজ ফাংশনাল, অর্থাৎ এখানে হয়তো কোনো একটা মেন্টাল কনফ্লিক্ট থেকে হতে পারে, আমরা তো জানি না ওনার বাচ্চা কি করেন, হয়তো স্কুলের কোনো একটা পরিবেশ হতে পারে, মাদ্রাসায় পড়লে মাদ্রাসার কোনো একটা পরিবেশ হতে পারে, ফ্রেন্ড সার্কেলের পরিবেশ হতে, ইভেন বাসার মধ্যে বাপ মায়ের সাথে যে সম্পর্ক সেখান থেকে হতে পারে, ভাই বোনদের সাথে হতে পারে, সেখান থেকে সে জেনারেট করে এক ধরনের শ্বাসকষ্টের কথা বাপ মাকে বলতে থাকে যে শ্বাসকষ্ট হচ্ছে, সে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, কন্টিনিউয়াস কাশছে, তাহলে ডেফিনেটলি এই পেশেন্ট নিডস কাউন্সেলিং, গুড কাউন্সেলিং। আচ্ছা আচ্ছা, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ফাংশনাল রেসপিরেটরি ডিজিজ, এবং এই ক্ষেত্রে সাইকিয়াট্রিকের শরণাপন্ন হলে যদি সাইকিয়াট্রিক নিশ্চিত হয় যে তার শ্বাসকষ্টটা এই ফাংশনাল কারণে হচ্ছে, তাহলে সে কিছু অ্যাডভাইস করবে, কাউন্সিলিং করবে, প্যারেন্টসদের কাউন্সিলিং করবে, বাচ্চাকে কাউন্সিলিং করবে, তাহলে অবশ্যই এটা সেরে যাবে। নিশ্চয়ই। যে এবং যে স্যার, ডাক্তার ওনাকে বলছে নিশ্চয়ই হ্যাঁ, সেই পরীক্ষা নিরীক্ষা করেই দেখছে, একদমই। তার অ্যাজমার যেগুলো আমরা চেক আপ করি, যেমন সিরাম আইজি লেভেল হয়তো দেখছে নরমাল, তারপরে তার চেস্ট অসকালটেট করে দেখছে কোনো সমস্যা নেই, হয়তোবা অন্য প্রত্যেকটা সময় পরীক্ষার মাধ্যমে উনি একটা হ্যাঁ, নিশ্চিত ডায়াগনোসিসে হয়েছে। পৌঁছানোর পরে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু স্যার এই জায়গায় একটি প্রশ্ন রয়েছে যে আমাদের দেশে ম্যাক্সিমাম অভিভাবকেরা যখন পরামর্শ দেওয়া হয় যে মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে, তখন তারা এই বিষয়টি নিয়ে আসলে খুব একটা আতঙ্কিত হয়ে যান যে আমার সন্তানকে কেন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হচ্ছে, এবং এটা আদৌতে কোনো প্রয়োজনীয়তা না, রয়েছে কিনা? মনোরোগ বিশেষজ্ঞের তো শুধুমাত্র ওরা তো শুধু পাগলের চিকিৎসা করেন না, একদমই তাই। এটা হচ্ছে যে পেশেন্টের যে ওয়ে অফ মানে পেশেন্টের যে কারণ অ্যাংশাসনেস সেখানে দূর করতে হবে, কাউন্সিলিং করতে হবে। সুতরাং আমাদের দেশের এটা একটা বিশাল মেজর পার্ট, যে যখনই মনোরোগ চিকিৎসার কথা বলা হয় তখনই বেশি অভিভাবক যেতে চান না, সুতরাং অভিভাবককে আগে কনভিন্স করতে হবে নিশ্চয়ই। যে আপনি যদি আপনার সন্তানকে মনোরোগ চিকিৎসায় নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই সে তার ফল পাবেন। সুতরাং আমার মনে হয় যে এই দিকটা আমরা অনেক পিছিয়ে আছি, আমরা ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু এগুলো প্যারেন্টসরা বুঝতে পারে, হামেশাই হ্যাঁ হচ্ছে ওরা এবং বুঝতে নিয়ে পারে, যাচ্ছে। আমাদের সে বুঝতে পারে না। আমি মনে করি যে এটা আমি বলবো যে আমাদের আমরা যারা ফিজিশিয়ান এটা কিছুটা আমাদেরও ব্যর্থতা, নিশ্চয়ই। যে আমরা পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে অথবা প্যারেন্টসকে কনভিন্স করতে ব্যর্থ হই যে তার আসলে সাইকিয়াট্রিক কনসালটেশন লাগবে। আমরা যদি তার বাপ মাকে বোঝাতে সমর্থ হই যে আপনার বাচ্চার যে সমস্যা এটা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে কোনো লাভ হবে না, আপনি মনোরোগ চিকিৎসায় শরণাপন্ন হন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান এবং হবে। মনোরোগ বিশেষজ্ঞ মানেই যে কেবল পাগলের চিকিৎসক, বিষয়টি তেমন নয়। অনেক ক্ষেত্রে কাউন্সিলিং এর জন্য মনোরোগ বিশেষজ্ঞ এক্স্যাক্টলি, প্রয়োজন। মনোরোগ চিকিৎসকের তো একটা বড় অংশ হচ্ছে নিড কাউন্সিলিং। নিশ্চয়ই স্যার, আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ফুসফুস সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে, ডিজিজ সম্পর্কে জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন, যিনি প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং সাবেক পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল।
এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার SM আব্দুল্লাহ আল মামুন, যিনি কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন রিভার কেয়ার হসপিটাল। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে যাদের আজমা হয়েছে, আজমার ক্ষেত্রে আপনি বলছিলেন ধুলোবালিটা রুমের মধ্যে যদি থাকে এটা অনেক বেশি বাড়িয়ে তোলে আজমার প্রবণতাকে। স্যার, একটু জানতে চাই, এই যে ধুলোবালি এগুলো তো আমরা খালি চোখে দেখতে পারি না, সেক্ষেত্রে সচেতনতা কীভাবে বাড়াতে পারি, এবং অ্যাজমা রোগীর ক্ষেত্রে ইনহেলার একটা অনেক বড় ট্রিটমেন্ট, কিন্তু অনেকে এটা গ্রহণ করতে চায় না। অ্যাজমা এমন একটা রোগ এটাকে বলা হয় ট্রিগার, যে জিনিসগুলো শ্বাসনালীকে উত্তক্ত করে। অনেকগুলো ট্রিগার আছে, তার মধ্যে খুব কমন দুটো ট্রিগার হচ্ছে একটা হাউস ডাস্ট মাইটস আর একটা হচ্ছে পোলেন বা ফুলের পরাগরেণু। শীত প্রধান দেশে যারা থাকে আমেরিকা, কানাডা, ইউরোপে, তখন মে মাসে বা এপ্রিল মে এই দুটো মাসে পোলেনের জন্য তারা হ্যাভি এক্সাজারেট হয়, অন্য সময় তারা ভালো থাকে। বাংলাদেশে আমাদের মূলত সারা বছরই যে আমাদের পোলেনের সমস্যা কম, এই হাউস ডাস্ট মাইটস যেটার কথা বললেন এটা আমাদের খুব প্রকট। অনেকে ধারণা যে ঘরের যে ধুলা মাইটস সেটা বোধহয় রাস্তাঘাট থেকে এসে যে ধুলা সেটা, তা নয়। আমাদের রুম একটা এয়ার কন্ডিশন রুম, বদ্ধ রুম, এই রুমের মধ্যে যে ধুলাটা হয় এটা টোটালি ডিফারেন্ট ফ্রম আদার আউটসাইড ডাস্ট। এই ধুলার উৎস হচ্ছে আমাদের হিউম্যান বডি। আমরা যখন এখানে আমরা 3 জন মানুষ বসে আছি এখানে যদি আমরা সারাক্ষণ বসে থাকি, অন্য কোথাও থেকে একটা অনুপ্রেরণা খুঁজবে না, কিন্তু আমাদের স্কিন থেকে অলওয়েজ সেল ইজ শেডিং আউট, এবং এটা পরিমাণ প্রায় 1 মিলিয়ন পার ডে। একটা পূর্ণবয়স্ক মানুষ তার শরীর থেকে 1 মিলিয়ন সেল শেড আউট করে। তো সারাদিন বিভিন্ন জায়গায় পড়ছে, কিন্তু রাতে মানুষ যখন ঘুমায় তখন বেডশিটের উপরে থাকে এবং রাতে বিছানায় এগুলো ডিপোজিট হয়। পরের দিন বিছানাটা যখন ঝাড়া হয় রুমের মধ্যে, ইট স্প্রেড টু দ্য হোল রুম। আমরা শুধু ফ্লোর পরিষ্কার করি, বাকিটা কিন্তু থেকে যায়। সো এই সারা বছরে যে অ্যাকুমুলেশন হলো, দিস ইজ দ্য মেইন সোর্স অফ দ্য হাউস ডাস্ট, এবং এটাই অর্গানিক ডাস্ট যেটা মাইটস কনভার্ট হয় এবং গো টু আওয়ার নোজ বাই। আমাদের দেশে 11 মাসে ফ্যান বেশি লাগে, শীত প্রধান দেশে লাগে না। এই ফ্যান ঘোরার কারণে এগুলো আমাদের ডাকা যায় এবং নাকটা বন্ধ হয়, তখন আমরা মুখ দিয়ে শ্বাস নিয়ে আসবো পেশেন্ট। সো এই যে যদি আমরা ধুলাটাকে প্রিভেন্ট করতে পারি রুমে জন্ম নেওয়া, তাহলে কিন্তু একদম শুরুতেই আমরা কাট করতে পারি। সেটার উপায় হলো বিছানার চাদর যেটাতে আমরা রাতে ঘুমালাম, প্রতিদিন ঘরের বাইরে ঝাড়া, আর কিছুই না। সারা রুম পরিষ্কার করার বা ছোটাছুটির কোনো দরকার নাই, শুধু বেডশিটটা আমরা জাস্ট 1 মিনিটের কাজ, উঠে ঘরের বাইরে ঝাড়বো। সেকেন্ড হচ্ছে নো কার্পেট ইন দ্য বেডরুম। থার্ড হচ্ছে দিনের বেলা একটা যখন কেউ থাকে না, 10-15 মিনিট বা আধা ঘন্টা জানলাগুলো সব খোলা রাখা, হাই স্পিডে ফ্যান ছেড়ে রাখবো, কারণ ভিতরে বাতাসটা বাইরে যায়। এই 3টা কাজ যদি আমাদের রুমে আমরা এস্টাবলিশ করতে পারি একটা অ্যাজমা পেশেন্টের, লাইফ উইল বি সেফ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। নিশ্চয়ই স্যার, পাশাপাশি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ইনহেলার ব্যবহার করার ক্ষেত্রে অনেকে একটা ভীতগ্রস্ততা থাকে এবং মনে করে একবার ব্যবহার করলে সারা জীবন এটা কন্টিনিউ করতে হবে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ইনহেলারটা হচ্ছে সবচেয়ে নিরাপদ ওষুধ। চিন্তা করে দেখুন, আমরা একই ওষুধ কিন্তু ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে পেতে পারি, ইনহেলার ফর্মে পেতে পারি। ট্যাবলেট ক্যাপসুল খেলে এটা সারা শরীরে চলে যায়, প্রত্যেকটা সেলে চলে যাচ্ছে, এবং সাইড ইফেক্ট দুটোই হচ্ছে। কিন্তু ইনহেলার শুধু গো টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, সাইড ইফেক্টের কোনো সুযোগ নাই। সেদিক থেকে সবচেয়ে নিরাপদ ওষুধ কিন্তু ইনহেলার, কোনো ইফেক্ট লং এই টার্ম জায়গায় ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই, চাইলে যে কেউ ব্যবহার করতে পারে। সেটাই জন্য আমরা ইনহেলার নিরাপদে ব্যবহার করতে পারি, কিন্তু সঠিকভাবে নিতে হবে, সঠিকভাবে নিতে হবে। নিশ্চয়ই সঠিক উপায়টা জানাটা খুব জরুরি। স্যার, আমাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যখন ফুসফুসের কোনো জটিলতা হয়, আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে প্রাথমিক অবস্থায় রোগীদের আমরা পাচ্ছি না একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে, কিন্তু আমাদের দেশের রোগীরা ফুসফুসে কোনো জটিলতা হলে শহরগামী হয়, মানে শহরমুখী হচ্ছে এবং সেখানে গিয়ে সিরিয়াল পাচ্ছে না, ঘুরছে এবং ডিজিজটাকে বাড়িয়ে তুলছে। তো উপজেলা সেক্টরে আমাদের কি কোনো ফ্যাসিলিটিস নেই? আমাদের উপজেলায় যে ফ্যাসিলিটিগুলো আছে এর সাথে যদি আমরা 2-একটা জিনিস যোগ করি তাহলে কিন্তু ডায়াগনোস করা সম্ভব। একটা হচ্ছে আমরা যে প্রাইমারি হেলথ কমপ্লেক্সগুলো যেগুলো আছে ওগুলোতে আমাদের চেস্ট এক্সরে তো আছেই, আমরা একটা স্পাইরোমেট্রি সেখানে দিয়ে দিই, তাহলে কিন্তু রেসপিরেটরি ডিজিজ ডায়াগনোস করা খুব সহজ। প্লাস ওখানে যদি আমরা স্মোকিং সিজেশন একটা কর্নার করি, তাহলে কিন্তু সেখান থেকে অ্যাডভাইস করবে যাতে স্মোকিং না করে, তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিসটা প্রিভেন্ট করা সম্ভব, এবং স্পাইরোমেট্রি থাকলে অ্যাজমা ডায়াগনোস করাও সম্ভব প্রাইমারি হেলথ সেক্টরে। আরেকটা হচ্ছে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাহায্য নিতে পারি। এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু যে আর্লি ডায়াগনোসিসের জন্য এআই এর হেল্প নেওয়া হয়, এবং এআই প্রযুক্তিটা যদি আমরা আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে চালু করতে পারি, তাহলে সিম্পল এআই দিয়ে যদি আমরা এক্সরেটাকে রিড করতে পারি, সিটি না হোক, তাহলে কিন্তু আমরা আর্লি ডিটেকশন অফ দ্য লাং ক্যান্সার অ্যান্ড আদার ডিজিজগুলো ডায়াগনোস করতে পারবো। সুতরাং এগুলোতে কিন্তু খুব বেশি খরচ ইনভলভমেন্ট না, এটা হচ্ছে সিম্পল সদিচ্ছা, এবং আমাদের এই মানে গভর্নমেন্টকে এখানে তো ডেফিনেটলি সরকারকে এগিয়ে আসতে হবে, এটা তো প্রাইভেট সেক্টর সম্ভব না। এবং এই ফ্যাসিলিটিগুলো থাকলে কিন্তু খুব আর্লি ডিটেকশন করা সম্ভব। যেহেতু আর্লি ডিটেকশন হয় না, সেই জন্য কিন্তু পেশেন্ট কনফিডেন্স পায় না হেলথ কমপ্লেক্সে যাওয়ার জন্য, সেই জন্য তারা চলে আসে ডিস্ট্রিক্ট লেভেলে। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলগুলোতেও কিন্তু যে ফ্যাসিলিটি আছে সেটাও কিন্তু এনাফ, কিন্তু মুশকিল হচ্ছে যে এই ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে যেই ফ্যাসিলিটি সেগুলো সবসময় ফাংশনাল থাকে না। হয়তো
সিটি মেশিন আছে একটা, সেটা হয়তো নষ্ট, অথবা এক্স-রে মেশিন দুটো আছে, তার মধ্যে একটা নষ্ট, সুতরাং ওভারবার্ডেন। যেহেতু আমাদের পপুলেশন অনেক বেশি, তারপরে পেশেন্ট কি করে, তারা চলে আসে একেবারে রাজধানীতে অথবা অন্য কোনো শহরে চলে আসে, এবং তারা তখন আর রিলাই করতে পারে না গভর্নমেন্ট সেক্টরের উপরে, তারা তখন চলে আসে প্রাইভেট সেক্টরে। এখন প্রাইভেট সেক্টর তো সীমাবদ্ধতা আছে, সুতরাং একজন চিকিৎসক যিনি হয়তো সারাদিনে 40 জন রোগী দেখার কথা অথবা 20 জন রোগী দেখার কথা, তার কাছে এসে সারা দেশ থেকে ভিড় করছে হয়তো 200 জন, তো সেই চিকিৎসকটা ওভারবার্ডেন। সেই জন্য এই ওভারবার্ডেন কমাতে হলে আমাদেরকে একবারে গোড়ায় হাত দিতে হবে। আমি মনে করি যে রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসার জন্য ডিস্ট্রিক্ট আসার প্রয়োজন নাই, এটা উপজেলা লাইব্রেরি সম্ভব। আমরা যদি এক্সরেটাকে সচল রাখতে পারি, আমি যে স্পাইরোমেট্রি সেখানে দিতে পারি, আমরা যদি ওখানে স্মোকিং সিজেশন একটা কর্নার করতে পারি, প্লাস আমরা যদি সেখানে কিছু সিস্টার এবং কিছু ব্রাদারকে ট্রেন্ড আপ করতে পারি রেসপিরেটরি মেশিন আইডেন্টিফাই করার জন্য, তাহলে কিন্তু পেশেন্টটা অবশ্যই শহরমুখী হবেন না এবং এই ভিড়ও হবে না। নিশ্চয়ই স্যার। এবং এক্ষেত্রে ওই যে পরবর্তীতে যখন ডিজিজগুলো ডায়াগনোসিস হয়, তখন দেখা যায় অনেকে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করছে না। প্রাথমিক অবস্থায় কিছুদিন ওষুধ খাচ্ছে বা নিয়ম নীতির মধ্যে থাকলেও পরবর্তীতে নিয়ম বহির্ভূত কাজ করছে, যেমন প্রচুর স্মোকিং করছে। প্যাসিভ স্মোকিং কিংবা অ্যাক্টিভ স্মোকিং আসলে এই রোগগুলোকে কতটুকু বাড়িয়ে তুলতে পারে? অ্যাক্টিভ স্মোকিং তো ডেফিনেটলি হার্মফুল, প্যাসিভ স্মোকিং ইকুয়ালি হার্মফুল। তার কারণ হচ্ছে আমরা হাজব্যান্ড অ্যাক্টিভলি স্মোক করছে, ওয়াইফ তার প্যাসিভ শিকার হচ্ছে, বাচ্চারা শিকার হচ্ছে। সুতরাং অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই স্মোকিংই আমি মনে করি অবশ্যই বন্ধ করতে হবে। এবং অ্যাক্টিভ যদি বন্ধ হয়ে যায়, প্যাসিভ তেমনিই বন্ধ হয়ে যাবে, এটা একটা পার্ট। সেখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ইনডোর এয়ার পলিউশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইনডোর এয়ার পলিউশন তো ডাক্তার মাহমুদ চমৎকার করে বলেছে যে একটা মাইট, একটা ডাস্ট আছেই। পাশাপাশি আমরা দেখব যে বায়োমাস ওয়ার্কার যারা, অর্থাৎ আমাদের গ্রামে যে খড়ি চুলায় রান্না করছে, পাতায় রান্না করছে, খড়ে রান্না করছে, আমরা খেয়াল করি যে এগুলো কিন্তু পলিউশন একটা ইম্পর্টেন্ট কারণ। আমরা দেখেছি যে আমরা লাং ফাউন্ডেশন থেকে একটা সার্ভে করেছিলাম, আমরা দেখেছি যে শহরের তুলনায় গ্রামে মহিলাদের শ্বাসকষ্টের রোগ অনেক বেশি। তার কারণ হচ্ছে তারা সব এক্সপোজ টু বায়োমাস ফুয়েল। আমরা যদি যারা রেসপিরেটরি ফিজিশিয়ান, ইভেন যারা এমনি ফিজিশিয়ান, তারা যদি একটা প্রচারণা চালায় যে খড়ির চুলা, কাঠের চুলা রান্না না করে যে সায়েন্স ল্যাবরেটরি যে বন্ধু চুলাগুলো আবিষ্কার করেছে, এখন সেটা যদি ইউজ করে এবং খড়িও ইউজ করে, তাহলে কিন্তু এটা থেকে প্রকট অনেকটা কমে যাবে। আমার সাজেশন হচ্ছে যে এটাকে ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেলে যদি মাস মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি এটাকে দেখানো হয় এর উপকারিতা, তাহলে আমাদের পেশেন্টরা ব্যবহার করবে না কেন? কারণ সবাই তো সুস্থ থাকতেই চায়। একদমই তাই। অবশ্যই জায়গাটা থেকে সচেতনতা বাড়ানোর বিকল্প কিছু নেই, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি প্রেসিডেন্ট, আপনি এই কাজটা নিয়ে অনেকটা কাজ করছেন এবং এগিয়ে যাচ্ছেন, এবং আমি চাইবো প্রত্যেকটা ব্যক্তি এই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালভাবে সচেতন হবেন। স্যার, একদম শেষ প্রান্তে চলে এসেছে। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজেরা একটুখানি সচেতন হই, ধূমপান থেকে নিজেকে দূরে রাখি, তাহলে হয়তো ফুসফুসের মতো এত জটিল সংক্রমক কিংবা এত সংক্রমণ থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।